হাই লিসেনার্স, টিএনসিসি অনলাইন হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি হিমেল, টিএনসিসির ইংলিশ মেন্টর। আজ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ইংলিশের একটা বহুল পরিচিত টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যা সলভ করতে গিয়ে আমরা পরীক্ষায় বেশ প্রবলেম বা ডিফিকাল্টি ফেস করি। আসুন বিষয়টাকে যত সহজে ডিকোড করা সম্ভব হয় তা আমরা করার চেষ্টা করি। কিভাবে খুব সহজ উপায়ে মুখস্থ নির্ভর না হয়ে টপিকটা সলভ করা যায়, আসুন সেদিকে আমরা ফোকাস করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি লেভেল বা এইচএসসি লেভেল উভয় পর্যায়ে এই একটি কমন টপিক। তো এই টপিকটাকে আমরা প্রচলিত বইয়ের মতো সলভ না করে একটু এক্সেপশনাল ভাবে সলভ করার চেষ্টা করি। কিভাবে? আমরা প্রথমেই তিনটা স্টেপ ফলো করি, শুধু তিনটা স্টেপ। প্রথম স্টেপ হিসেবে আমরা দেখতে পারি যে অংশটা আমাদের ফাঁকা দেওয়া থাকবে, যে অর্ধেক অংশ দেওয়া আছে, বাকি অংশটা ফাঁকা, সেই ফাঁকা অংশটা আমরা প্রথমেই বাংলায় মনে মনে কি করে নেই, সম্পূর্ণ করে নেই। দ্বিতীয় বেলায়, প্রথম পার্ট হয়ে গেলে দ্বিতীয় পার্টের বেলায় আমরা টেন্স ফলো করব, এবং টেন্সের সঙ্গে যদি আমাদের কোনো রুলস থাকে গ্রামাটিক্যাল, তাহলে সেই রুলস ফলো করব আমরা। টেন্স বা রুলস ফলো করব। এবং তৃতীয় ধাপটা হচ্ছে শুধু একটা ফর্মালিটি। আমরা বাংলা করে নিয়েছি, টেন্স ও রুলস ফলো করছি, এখন শুধু আমরা সেই ওই যে বাংলা যে বাক্যটা মনে মনে আমরা কমপ্লিট করেছিলাম, ওটাকে আমরা ইংলিশে কি করব, ট্রান্সলেট করে দেব, ইংলিশে অনুবাদ করব। তাহলে আমরা একটু দেখে নিই, বাংলায় সম্পূর্ণ করব, টেন্স বা রুলস ফলো করব, আর ইংলিশে অনুবাদ করব। এখন এটা তো গেল শুধু আমাদের থিওরিটিক্যাল। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে প্র্যাকটিক্যাল বুঝে নেই। ধরে নেই আমার পরীক্ষা এসেছে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু, সুতরাং আমাদের উচিত ড্যাশ। প্রথম কাজটা আমাদের কি ছিল? প্রথম কাজটা ছিল আমাদের বাক্যটিকে সম্পূর্ণ করে নেওয়া, বাংলায় সম্পূর্ণ করে নেওয়া। আমরা বাক্যটিকে বাংলায় সম্পূর্ণ করে নিই। গাছ আমাদের বন্ধু, তাই আমাদের উচিত গাছ লাগানো। আমরা পেয়ে গেলাম গাছ লাগানো, গাছ লাগানো, মনে মনে পেয়ে গেলাম গাছ লাগানো। এখন প্রথম ধাপ যদি আমাদের হয়ে যায়, প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপ কি? টেন্স অথবা রুলস, টেন্স ও রুলস ফলো করতে হবে যদি রুলস থাকে। এখন এইখানে আমরা টেন্স দিয়ে একটু দেখি তো। গাছ লাগানো, আমাদের উচিত গাছ লাগানো, এটা তো সব সময়ের কাজ, আমাদের একটা অভ্যাসগত সত্য। তাহলে আমরা জানি অভ্যাসগত সত্য থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা যাবে, এই বাক্যটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের শর্ত অনুসারে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা আবার একটু ফিরে যাই বাক্যটিতে, আমাদের উচিত গাছ লাগানো। ঠিক শূন্যস্থানের আগে কি রয়েছে আমাদের? মডাল অক্সিলারি। এরপরেই আমরা গাছ দেব নাকি লাগানো শব্দটা দেব? আমরা দেব অবশ্যই বৃক্ষ রোপণ করা, রোপণ করাটি দেব। তাহলে কেন দেব? কারণ ঠিক পূর্বেই রয়েছে আমাদের মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে আমরা জানি ভার্ব হয় এবং ভার্বের বেস ফর্ম হয়। মডাল অক্সিলারির পরে ভার্ব থাকলে তার কোন ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে এখানে রোপণ করা ইংরেজি করলে হয় প্লান্ট, এবং এর সাথে কোনো এস বাই এস, কোনো আইএনজি কিছুই হবে না। এক তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দ্বিতীয়ত এস বা ইয়েস বা কিচ্ছু হবে না, কারণ তার ঠিক পূর্বে রয়েছে একটা মডাল ওয়ার্ড। মডাল ওয়ার্ডটা কি? শুড। এমন আরো কি কি মডাল ওয়ার্ড আছে? শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট। এগুলোর পরে ভার্বের হবে বেস ফর্ম। সুতরাং আমাদের উচিত রোপণ করা। কি রোপণ করা? এখন যে বাকি থাকে কি? ট্রিজ। তাহলে আমরা যদি ফিরে যাই আমাদের গঠনে, বাংলায় সম্পূর্ণ করে নিলাম, টেন্স ফলো করলাম, এখানে আমাদের কোনো আলাদা স্পেসিফিক রুলস দরকার হয়নি, এবং সর্বশেষ আমরা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করে নিলাম। ঠিক এই সিম্পল স্টেপ ফলো করি আমরা অধিকাংশ কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ করতে পারি। এর কিছু এক্সেপশনও আছে। এক্সেপশন দেখার আগে আমরা যে কোনো একটা বাক্য রুলস অনুসারে করার চেষ্টা করি। রুলস কেমন? রুলস আমি একটু দেখি। প্রথমে বাক্যটা আমি লিখি, সেম বাক্য দিয়ে লিখলাম, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, it is
হাই টাইম উই। আগে বাংলা বাক্যটা কমপ্লিট করি। গাছ আমাদের বন্ধু, এটাই ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় আমাদের কি করার, আমাদের গাছ লাগানোর এটাই উপযুক্ত সময়। এখন বাক্যটি তো আমরা মনে মনে কমপ্লিট করে নিলাম, বৃক্ষরোপণ করার। তো কমপ্লিট যেহেতু করে নিলাম, আমাদের দ্বিতীয় ধাপটা কি? প্রথম ধাপটা বাংলায় কমপ্লিট করে নেওয়া, দ্বিতীয় ধাপটা কি? টেন্স ফলো করা। তো টেন্স ফলো করতে গিয়ে আমরা দেখলাম বৃক্ষ রোপণ করা, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আগেই লিখে দেবো না, আগে দেখবো টেন্সের সাথে কোনো রুলস আছে কিনা। কার রুলস? ইট ইজ হাই টাইমের কোনো রুলস, স্পেসিফিক কোনো রুলস আছে কিনা। হ্যাঁ, ইট ইজ হাই টাইমের একটি রুলস আছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পর যেহেতু আমার সাবজেক্ট দিয়ে দিছে, এরপরে নিশ্চয়ই কোনো একটা টেন্স হবে। এরপরে আমার হবে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট দেওয়া আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স, এই গেল সাবজেক্ট। আর তারপর আমি পাস্ট ইনডিফিনিটের সূত্র অনুসারে কি জানি? ভার্বের পাস্ট ফর্ম, অথবা যাকে আমরা বলে থাকি V2 প্লাস যদি কোনো বাড়তি কিছু থাকে তাহলে এক্সটেনশন। অবজেক্ট যদি থাকে, যদি বাড়তি কিছু থাকে তাহলে এক্সটেনশন, কিন্তু মূল হচ্ছে কি সাবজেক্টে দিয়ে গেছে, এরপর আমার V2 দিতে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইহাই উপযুক্ত সময় আমাদের বৃক্ষ রোপণ করা। সাবজেক্ট তো হয়েই গেল, এখন বৃক্ষ তো আর কোনো ভার্ব না, রোপণ করা ভার্ব। রোপণ করা তো আমি জানি প্লান্ট, কিন্তু প্লান্টের V2 তো আর প্লান্ট না, সেটা হচ্ছে প্লান্টেড। কি প্লান্টেড? ট্রিজ। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এই বাক্যটার বেলায় আমাদের শুধু টেন্সে হয়নি, টেন্সের সঙ্গে কি লাগছে? একটা স্পেসিফিক রুলস। কার রুলস? ইট ইজ হাই টাইমের রুলস। ওকে, তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের স্ট্রাকচারে। বাংলায় সম্পূর্ণ করে নেব, খেয়াল করব যে কোনো টেন্স আছে কিনা। যদি টেন্স থাকে তো সেই টেন্স, এবং টেন্সের সঙ্গে যদি রুলস থাকে তো সেই রুলস। ওকে, তো টেন্স তো আমাদের লাগবেই, তার সাথে একটু দেখতে হবে রুলস আছে কিনা। যদি রুলস না থাকে তো কোনো প্রবলেম নেই, টেন্স থেকেই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে এবং সেটাকেই আমরা ইংরেজিতে অনুবাদ করে দেব। আর যদি রুলস থাকে টেন্সের সাথে রুলসটা অ্যাড করে দেব। এখন যেখানে এর ব্যতিক্রম হতে পারে আমরা একটু দেখে নেই। ব্যতিক্রম হতে পারে কোথায়? যদি আমাদের কোনো প্রবাদ বাক্য আসে, প্রবাদ বাক্য এ স্টিস ইন টাইম ড্যাশ। এখন আমাদের পরীক্ষা আসছে একটা প্রবাদ বাক্য, এ স্টিচ, একটা সেলাই সময় মতো। একটা সেলাই সময় মতো, এখন যদি আমি লিখি একটা সেলাই সময় মতো দিলে ভালো হয়, দেওয়া উচিত, এমন কোনোটাই আমার কারেক্ট অ্যান্সার হিসেবে নেবে না। কেন নেবে না? কারণ ইহা একটি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের বেলায় যে প্রবাদটা আছে আমাদের ঠিক ওই প্রবাদটাই সম্পূর্ণ করতে হবে। যেমন আমি যদি বলি 10-এর লাঠি 1-এর বোঝা, শুধু এটাই সঠিক, কিন্তু আমি যদি বলি 11-র লাঠি 1-এর বোঝা, সেটা কারেক্ট নেবে না। তারপর যদি আমি বলি যে যে এখানে হচ্ছে ইচ্ছা থাকিলে কাজ সম্পূর্ণ করা যায়, ইচ্ছা থাকিলে কাজটা ভালো হয়, একটাও কারেক্ট অ্যান্সার নেবে না। ইচ্ছা থাকিলে উপায় হয়। একইভাবে এখানে সঠিক উত্তরটা শুধু হবে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো আমাদের যেহেতু প্রবাদ বাক্য, কোনো চেঞ্জ করার কায়দা নেই, স্ট্রাকচার মানারও কায়দা নেই, শুধু যেমন ভাবে চলে আসছে কনভেনশনাল ভাবে ওটাকেই আমাদের কমপ্লিট করতে হবে। তো আছে কি? স্টিচ ইন টাইম, বাকি অংশে হবে সেভস 9। তারপর আমি মনে রাখার জন্য একটু সহজে এটাকে ডিকোড করার চেষ্টা করি। স্টিচ মানে সেলাই, সময় মতো যদি ইন টাইম মানে সময় মতো, সময় মতো যদি একটা সেলাই দেওয়া হয় সেটা 9টা সেলাইকে সেভ করে, মানে 9টা সেলাই দেওয়ার দরকার হয় না। তো এটাই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা। একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি, কারণ রিভিশন খুব ইম্পর্টেন্ট। একবার পড়লে 2 থেকে 3 বার রিভিশন দিলে বিষয়টা গেঁথে যায় মনে। আবার সহজভাবে বোঝার চেষ্টা করি। কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ করার জন্য প্রথমে বাক্যটা আমরা বাংলায় মনে মনে কমপ্লিট করে নিলাম। টেন্স অবশ্যই ফলো করলাম, টেন্সের সাথে যদি রুলস দরকার হয় রুলস ফলো করলাম, এবং সবশেষ ধাপ হিসাবে আমরা ওই যে বাক্যটা বাংলায় মনে মনে কমপ্লিট করে নিয়েছিলাম ওটাকে শুধু ইংলিশে ওই টেন্স এবং যদি রুলস থাকে ওই অনুসারে ট্রান্সলেট করলাম। তবে প্রবাদ বাক্যের বেলায় সম্পূর্ণ স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়, কারণ যেহেতু এটা আমাদের মনে রাখার উপর নির্ভরশীল, যেভাবে চলে আসছে ওভাবে লিখতে হয়।
তো এই ছিল প্রাথমিক ধারণা কম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, পাশে থাকার জন্য। টিওসিসির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা।